কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরা কিন্তু তোড়জোড় করে পড়াশোনা শুরু করে দিয়েছি। আমাদের আজকের পড়ার বিষয় ক্লাস 8-এর ইতিহাস। ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা তোমাদের যে দুটি অধ্যায় আছে, সেই দুটি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায়টি থেকে ব্যাখ্যামূলক অনেকগুলি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওগুলি তোমরা দেখেছো। সেই ভিডিওগুলি যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি কি বলছি তোমরা কিছুই বুঝতে পারবে না। সেই ভিডিওটিতে পর্যায়ক্রমিকভাবে তোমাদের বেশ কিছু ঘটনা বোঝানো হয়েছে, যেমন কিভাবে ভারতের একচ্ছত্র অধিপতি মুঘল তাদের পতন ঘটল এবং মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে কিভাবে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হলো এবং এই আঞ্চলিক শক্তিরূপে বাংলা কিভাবে এগিয়ে এলো সেটা আমরা জেনেছি। এবং এই আঞ্চলিক শক্তিরূপে বাংলায় যেসব নবাবরা ছিল তাদের সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। এবং সেই সময় বাংলায় যারা বাণিজ্য করতে এসেছিল, ইউরোপীয় বণিক গোষ্ঠী, ব্রিটিশরা, ইংরেজরা, তারা কি করে ফারুকশিয়ারের ফরমানের মধ্যে দিয়ে নিজেদের একচেটিয়া অধিকার কায়েম করলো বাংলায় সেটা জেনেছি। তারপরে কিভাবে ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলেন সিরাজউদ্দৌলা, কিভাবে ঘটল অন্ধকূপ হত্যা, কাকেই বা বলে আলীনগরের সন্ধি, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। যদি এই ঘটনাগুলো তোমরা না জানো তাহলে কিন্তু পলাশীর যুদ্ধের প্রেক্ষাপটটাই তোমাদের জানা হবে না। কেন ঘটেছিল পলাশীর যুদ্ধ সেটা যদি না জানো, পলাশীর যুদ্ধ কী ছিল কিভাবে জানবে? তাই অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা ফলো করো। আজকে আমরা জানব পলাশীর যুদ্ধ সম্পর্কে। পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট আমাদের জানা হয়ে গিয়েছে। কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল সেটাও আমরা জেনেছি। 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ কোম্পানির একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটিকেই আমরা জানি পলাশীর যুদ্ধ নামে। এই যুদ্ধের পেছনে বেশ কিছু ঘটনা ছিল। অন্ধকূপ হত্যা বলে একটি ঘটনা ছিল। তারপরে একটি সন্ধি হয়েছিল রবার্ট ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলা, যাকে আমরা জানি আলীনগরের সন্ধি বলে। সেই সন্ধিটা সম্পর্কেও আমরা আগের ক্লাসে জেনেছি। এবার তারপরেও কিন্তু সিরাজ খুশি ছিলেন না, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন আস্তে আস্তে বাংলায় তাঁর জায়গায় ব্রিটিশ কোম্পানির আধিপত্য বেড়ে যাচ্ছে। ব্রিটিশ কোম্পানি বাণিজ্য করতে এসে আস্তে আস্তে পুরো বাংলাকে নিজেদের অধীনে করে নিচ্ছে, তাদের শাসন ক্ষমতা বিস্তার করছে। এটা কোনোভাবেই নবাবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাছাড়া নবাবের প্রতিপক্ষ হিসেবে তার নিজেদের লোক, অর্থাৎ তাঁর যে মাসি ছিল ঘসেটি বেগম, তার যে সেনাপতি ছিল মীর জাফর, তাছাড়াও উমিচাঁদ, রায় বল্লভ, এরকম অনেক অভিজাত ব্যক্তি ছিলেন যারা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিরোধী। তাঁরা কি করেছিলেন? ইংরেজদের সাথে ষড়যন্ত্র করেছিলেন এবং ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলার বিরোধী একটি গোষ্ঠী গঠন করে ফেলেছিলেন। যার ফলে যখন সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে পলাশীর যুদ্ধে লিপ্ত হন, তারা সিরাজউদ্দৌলাকে কোনো সাহায্যই করেননি। আলীনগরের সন্ধির পরে যখন সিরাজউদ্দৌলা বুঝতে পারেন তার ক্ষমতাগুলো কার্যত ইংরেজদের কাছেই চলে যাচ্ছে, তিনি তখন ইংরেজদেরকে পরাজিত করার জন্য একটি যুদ্ধে লিপ্ত হন। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন তারিখে তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে 23 মাইল দূরে পলাশী নামক একটি স্থানে এই যুদ্ধটি হয়েছিল বলে এই যুদ্ধটির নাম হয়েছে পলাশীর যুদ্ধ। এই যুদ্ধে সিরাজের পক্ষ নিয়েছিলেন মীর মদন, মোহনলাল প্রমুখ ব্যক্তিরা, কিন্তু সিরাজের বিপক্ষে ছিলেন অনেকে। আমরা সবার আগে জানি মীর জাফরের কথা। আমরা মীর জাফরকে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করি। মীর জাফর সিরাজের সেনাপতি হয়েও সেই যুদ্ধে কার্যত নিষ্ক্রিয় হয়ে থেকেছিলেন। তার ফলস্বরূপ কি হয়? তার ফলস্বরূপ ইংরেজরা সেই যুদ্ধে জয়লাভ করেন এবং সিরাজকে হত্যা করা হয়। পলাশীর যুদ্ধে কিন্তু এখানেই শুরু এবং এখানেই শেষ, এটুকু জানলেই তোমাদের হবে। কিন্তু পলাশীর যুদ্ধ জানার আগে তার আগের যে ঘটনাগুলি ঘটেছিল পর্যায়ক্রমিকভাবে সেটা জানা তোমাদের জরুরি। তাই আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো। এবং পলাশীর যুদ্ধের পরে আরও একটি ঘটনা ঘটেছিল যাকে আমরা জানি পলাশীর লুণ্ঠন বলে। এই বিষয়টি সম্পর্কেও তোমাদের কিন্তু পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাই এই বিষয়টি সম্পর্কে আমরা কিছুটা এই ক্লাসে জেনে নেব। কি ছিল এই পলাশীর লুণ্ঠন? যেহেতু পলাশীর যুদ্ধের সময় ব্রিটিশ কোম্পানিকে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিলেন মীর জাফর, কার বিরুদ্ধে? সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। তাই স্বাভাবিকভাবেই সিরাজউদ্দৌলার মৃত্যুর পর, তাকে হত্যা করার পরে
মীর জাফরকেই এই বাংলার নবাব বলে মেনে নেয় ব্রিটিশ কোম্পানির লোকেরা। বাংলার নবাব হিসেবে নির্বাচিত করা হয় মীর জাফরকে। এবার যখন মীর জাফর বাংলার নবাব হিসেবে বসলেন সিংহাসনে, তখন এই ব্রিটিশ কোম্পানি জানতো তারা কিন্তু ছিল সর্বে সর্বা, তারা কিন্তু ছিল শক্তিশালী, তাই তারা যা বলবে মীর জাফরকে মেনে নিতে হবে। এবং এর সুযোগ নিয়ে ব্রিটিশ কোম্পানি কিছু শর্ত আরোপ করেন মীর জাফরের ওপর, যেটা তাকে মেনে নিতে হয়। কিছু চুক্তি করে ব্রিটিশ কোম্পানি মীর জাফরের সাথে। সেই চুক্তিগুলি কি ছিল, এখন আমরা সেগুলি জানব। তোমাদের বইতেই দেখবে বলা হয়েছে, সেই সব চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়। প্রথমে আলীনগরের সন্ধির পরেও যেটাই হয়েছিল, যে বাংলায় ব্রিটিশ কোম্পানি চাইছিল তাদের অবাধ বাণিজ্য শুরু হোক, সেটাই কিন্তু এবারেও মীর জাফরের কাছে তারা চেয়েছিল। যেভাবে সিরাজউদ্দৌলার কাছে আলীনগরের সন্ধিতে ব্রিটিশ দাবি করেছিল বাংলায় অবাধ বাণিজ্য, একই রকমভাবে সিরাজের মৃত্যুর পরে মীর জাফরকে যখন তারা নবাব হিসেবে মনোনীত করেন, তার কাছেও তাদের প্রথম দাবি ছিল বাংলায় অবাধ বাণিজ্য। তাছাড়াও তারা চেয়েছিলেন কি, পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে। 24 পরগনা জেলার জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয়। বুঝতেই পারছো, 24 পরগনার মতো একটি বড় অঞ্চল ইংরেজদের অধীনে চলে যায়, অর্থাৎ সেখান থেকে যে রাজস্বটা আদায় করবে সেটা ইংরেজরা নিজেদের কাছেই রাখবে। এবং সেই রাজস্ব দিয়ে তারা কি করবে, তাদের নিজস্ব সৈন্য বাহিনী গঠন করবে। এবার যখন একই জায়গায় একজন নবাব রাজত্ব করছেন, তার একটি সৈন্যবাহিনী আছে এবং আরও একটি শক্তিশালী সংগঠন, তারাও নিজেদের সৈন্য সামন্ত গঠন করছে, তখন কি হবে, যারা বেশি শক্তিশালী তারাই সেই অঞ্চলটাকে রাজত্ব করা শুরু করবে। ইংরেজদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। তারা আস্তে আস্তে বাংলার আলাদা আলাদা জায়গার বড় বড় অঞ্চলের জমিদারি নিজেদের হস্তগত করছিল, সেখানকার রাজস্ব নিজেদের কাছে নিচ্ছিল এবং সেই রাজস্ব দিয়ে তাদের একটি সুগঠিত সামরিক ব্যবস্থা গড়ে তুলছিল, অর্থাৎ তৈরি করছিল একটি খুব শক্তিশালী সামরিক বাহিনী, সৈন্য বাহিনী। এছাড়াও আরও কি বলা হয়েছিল, মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত করার কথা বলা হয়। অর্থাৎ নবাব শাসন করছেন, শাসন চালাচ্ছেন, ঠিক আছে, আমাদেরও প্রতিনিধি থাকবে। অর্থাৎ নবাব কি বলছেন, কি ভাবছেন, কি করছেন, তার ওপরে এবার থেকে অধিকার থাকবে ব্রিটিশদের। ব্রিটিশের যে প্রতিনিধি নিযুক্ত করা হবে, তিনিই বলে দেবেন নবাব যে কাজটি করতে চলেছেন সেটি করা ঠিক হবে কি হবে না। তার মানে বুঝতেই পারছো, কার্যত আস্তে আস্তে ক্ষমতা কাদের হাতে চলে যাচ্ছিল। এছাড়াও কি বলা হয়েছে, পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। বুঝতে পারছো কত বড় একটি অঙ্ক। তখনকার যুগে 1,77,00,000 টাকা কিন্তু একটি বিশাল অঙ্ক ছিল। এই যে পলাশীর যুদ্ধের সময় সিরাজ কলকাতা আক্রমণ করেছিলেন, এই আক্রমণের অজুহাত দেখিয়ে ইংরেজরা মীর জাফরের কাছ থেকে কার্যত মীর জাফরকে লুটে নেন। 1,77,00,000 টাকার মতো একটি বড় অঙ্ক তারা মীর জাফরের কাছ থেকে এই অজুহাতে আদায় করেন। এটাকেই বলা হয় পলাশীর লুণ্ঠন। বলা হচ্ছে যে সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। বুঝতে পারছো, একটি যুদ্ধ হলো দুটি পক্ষের মধ্যে, দুই পক্ষের যুদ্ধের মধ্যে একজনকে হারানো হলো এবং তার পক্ষেরই একজন তার বিপক্ষে গিয়ে অন্য পক্ষে যোগ দিল। এবার তাকে সেখানে রাজা করে দেওয়া হলো, কিন্তু তার সাথে শর্ত করা হলো, তোমাকে আমরা রাজা করে দিচ্ছি, কিন্তু তোমার দলের একটি লোক আমাদেরকে যুদ্ধে লিপ্ত হয়েছিল আমাদের সাথে এবং তাতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তার ফলস্বরূপ তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেই ক্ষতিপূরণের বাবদ কত টাকা নিয়েছিল, মোট 3 কোটি টাকা। 3 কোটি টাকা অর্থদণ্ড দিতে হয়েছিল সেই সময় মীর জাফরকে। এটাকেই বলা হচ্ছে পলাশীর লুণ্ঠন। আশা করি এই পরপর 5টি ভিডিওতে আমি যেই অংশগুলো তোমাদেরকে পড়িয়েছি সেই পুরো অংশটাই তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই পরপর 5টি ভিডিও দেখো, একটা বাদ দিয়ে আরেকটা যদি দেখো তাহলে তার পরেরটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আজকের ভিডিওটা বোঝার জন্য আগের 4টি ভিডিও দেখা অবশ্যই আবশ্যক। সেভাবেই আমি সাজিয়ে ভিডিওগুলো তৈরি করেছি। এই পরপর 5টি ভিডিও যদি তোমরা দেখো, এই অধ্যায়ের এই অংশটা সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তোমরা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের পরীক্ষায় অনেক ছোট প্রশ্ন আসবে এবং বড় প্রশ্নও আসবে। তাই এর পরে কিন্তু এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন প্রচুর ছোট প্রশ্ন নিয়ে ভিডিও এবং বড় প্রশ্ন নিয়ে ভিডিও আসবে।
অবশ্যই সেই ভিডিওগুলোও তোমরা দেখো। সেখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে, এটা মনে রেখো। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই ব্যাখ্যামূলক ভিডিওগুলোও দেখো, তাহলে এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হবে। এছাড়াও প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখো, সেগুলোও ভালো করে মন দিয়ে বাড়িতে পড়ো, তাহলে কিন্তু তোমাদের সামনের পরীক্ষায় আর ভালো ফল করতে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আজকে আমি এখানেই শেষ করব। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়েরই প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে। তবে শেষ করার আগে প্রতিদিন আমি যেরকম তোমাদেরকে বলি, তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে এই অধ্যায়েরই প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে।